নিটল ডাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ। আপনাদেরকে স্বাগত জানাই সংবাদ সম্প্রসারণ। আমি শওকত মাহমুদকে দিয়ে শুরু করি, কারণ এই অবস্থা, গোটা আন্দোলন, সব এই ধারাবাহিকতাটা অবশ্যই আপনি কদিন ধরে খেয়াল করছেন। শেষ পর্যন্ত কালকে রাতে যে ঘটনাটা ঘটলো, নিজেদেরকে রাজাকার বলে স্লোগান দেওয়া হলো, এটি অবশ্যই কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে কিনা আপনার কাছে বিশ্লেষণ শুনতে চাই। দেখুন, এটা একটা আবেগী ব্যাপার ছিল, কারণ তাদেরকে রাজাকার হিসাবে বা মুক্তিযুদ্ধের বিরোধী হিসাবে চিহ্নিত করার একটা অপপ্রয়াস ছিল, যদিও তাদের আন্দোলনের সঙ্গে ছিল। সেই কারণে তারা স্লোগানটা দিয়েছে যে তোমরা আমাকে অধিকার চাইতে গেলে রাজাকার বানিয়ে ফেলো। স্লোগানটা ছিল এটা। শওকত মাহমুদ, নিশ্চয়ই আপনি কালকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স শুনেছেন, সেখানে নিশ্চয়ই আপনি খেয়াল করেন তিনি বলেছেন যদি রাজাকারের সন্তান বা নাতি, মানে মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি নাতনিকে কোটা না দেওয়া হয় তাহলে কি রাজাকারদেরকে দেব, এই প্রশ্নটা তিনি করেছেন। তিনি কিন্তু আন্দোলনকারীদের রাজাকার বলেন নাই। কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি বলছি না, প্রধানমন্ত্রীর বক্তব্যের একটা ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু তার পাশাপাশি অন্য মহলও কিন্তু তাদেরকে এইভাবে কথা বলেছে। এবং প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনেও প্রশ্ন করা হয়েছে যে বিভিন্ন মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সাংবাদিকরা তার অনুভূতি প্রকাশ করেছেন। এই বিষয়গুলো, এগুলো তো সম্প্রচার হয়েছে সরাসরি, এগুলো কাজ করেছে। আমার মনে হয়েছে যে হ্যাঁ, এটা একটা অস্বাভাবিক দৃশ্য ছিল, যেটা মধ্যরাতে এরকম একটা স্বতঃস্ফূর্ত বুঝি। তো আমি প্রধানমন্ত্রী আজকে যে কথাটা বলেছেন যে তারা রাজাকারদের ইতিহাস জানে না, কথাটা বলে তিনি কিন্তু এর বেশি কিন্তু বলেন। আমার মনে হয় যে এই স্লোগানের পরিপ্রেক্ষিতে আজকে ছাত্রলীগের সঙ্গে যে সংঘর্ষ হচ্ছে, আমি এটা সংঘর্ষ বলবো না, এটা ছাত্রলীগের হামলাই বলবো। কারণ যারা এতদিন ধরে আন্দোলন করছে শান্তিপূর্ণ, তাদেরকে একটু বসা মারতেও দেখা যায়, হাতে লাঠিও দেখা যায়, তারা আজকে সব লাঠি ছোটা নিয়ে নেমেছে। এটা আমার কাছে মনে হয়েছে একটু অস্বাভাবিক। এবং এই যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে তার প্রভাবটা কি হবে, যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চেষ্টা করছেন বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য, উত্তেজনা কমিয়ে আনার জন্য। তো আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকেও এই ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করা উচিত, কারণ আজকে সকাল থেকে শোনা যাচ্ছিল যে এরকম একটা কিছু হবে, তাদের উপর হতে পারে। তো আমি মনে করি যে ছাত্রীরা যেই স্লোগানে যে দিয়েছে যে আমি অধিকার চাইলে আমাকে রাজাকার বানিয়ে ফেলবো, এই বিষয়টাকে নিয়ে যেমন ভুল বোঝাবুঝি হয়েছে, একই সঙ্গে সরকারি বক্তব্যও তারা তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি করছে, এটা কোনোভাবেই কাম্য নয়। আমি মনে করি যে তারা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন এবং যেভাবে দিয়েছেন এটা বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে বা কোনো সংগঠনের পক্ষে এইভাবে মিছিল নিয়ে যাওয়া সম্ভব না, কারণ এটা স্বতঃস্ফূর্ত এবং সাধারণ ছাত্রদের মিছিল ছিল, যেটা সচিবালয়ের সামনে আব্দুল গনি রোডে কোনোদিন মিছিল দেখিনি আমি, সেখান দিয়ে তারা গেছে এবং পুলিশ যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে এবং তারা তাদের স্বার্থে পেশ করে এসেছে। আমার মনে হয় বিষয়টা সরকারেরও ভাবনার প্রয়োজন আছে, কারণ সংসদে আলোচনা হলে এটা কোনো মামলা বিচারাধীন অবস্থায় সংসদে আলোচনা করা যায়, সংসদের আলোচনায় কোনো বাধা নেই, কারণ সংসদ স্বাধীন। সেটা ছাত্রীরা সংসদকে, এই বিতর্কিত সংসদকে একটা বৈধতাও দিতে চায় যে এই সংসদ তাদের দাবিগুলো শুনেছে, আলোচনা করেছে বা একটা পথ দেখিয়েছে। এটা আমি মনে করি যে এটা সরকারের পক্ষে একটা প্লাস পয়েন্ট। তবে দেখা যাক, আমার মনে হয় যে শুধু যদি এরকম হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা, কারণ চট্টগ্রামে হয়েছে এবং অন্যান্য জায়গায় যদি হয়, তাহলে কেন্দ্রীয় ভাবে তাদের উপরে একটা আক্রমণের একটা নীল নকশা তৈরি করা হচ্ছে। এটা আমি মনে করি যে বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই কাম্য। জি, অধ্যাপক মিজানুর রহমানের কাছে শুনবো। পাশাপাশি একটা জিনিস, মানে আমার প্রশ্ন, আমার জানতে চাওয়া যে যে কোনো কারণে হোক এই আন্দোলনটাকে কি মানে লেন্দি বা কোনো রকম মানে পাত্তা দেওয়া হচ্ছে না, বা তাদের, আমার তো মনে হয় তারা যে কালকে যে দাবি, তারা হচ্ছে নির্বাহী বিভাগের সঙ্গে তারা আলোচনা করতে চায়, তারা একটা আশ্বাস চায় যে হ্যাঁ তারা সংস্কার করবে বা কিছু একটা। সেখানটায় নির্বাহী বিভাগের থেকে কোনো দিক থেকে আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে না, এটা বা কেন, মানে আমি জানতে চাই এমনিতেই। আচ্ছা, প্রথমে আমি বলি এই যে আন্দোলন চলছিল এটা কিন্তু পাশাপাশি চলছিল, এবং আপনারা জানেন যেটা তো প্রত্যেকদিনে বলা হয় বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছাত্রলীগ ছাড়া কেউ থাকে না, অন্য কোনো মতাদর্শের লোক নাই, সব ছাত্রলীগ থাকে, এটাই তো বলে আসছিলাম আপনি। কিন্তু এখন দেখা গেল না, ছাত্রলীগের
বাইরেও একটা বড় সংখ্যক অর্থাৎ ছাত্র নন ছাত্রলীগ বা যেটা বলেন তারা পাশাপাশি একসাথেই থাকে, এটা প্রমাণিত হলো। কিন্তু বেশ কয়দিন যাবতই শাহবাগে এরকম স্লোগানও আসছে যে আমি রাজাকার এবং মুক্তিযোদ্ধার দুই গালে জুতা মারো তালে তালে, এগুলো আরো 4-5 দিন আগে 7 দিন আগের থেকে চলতেছে। এটাও কিন্তু সমস্যা, মানে ওইভাবে রিয়েক্ট করেনি, যদিও খুবই অনভিপ্রেত। এটা কালকের ঘটনা না, আমি বলছি এটা আরো 5-7 দিন আগের থেকে এই স্লোগান গুলো দিচ্ছে, বিশেষ করে মেয়েরা আমি রাজাকার এবং ব্যানার লেখা, প্ল্যাকার্ড লেখা, তারপরে এইগুলো কিন্তু বিভিন্ন মুক্তিযোদ্ধারা খুবই সেন্টিমেন্টাল কিন্তু পোস্ট কিন্তু আছে। আপনাদের মাহমুদুর সাহেবের মতো লোকও কিন্তু বলছে বাবা তোমাদের আন্দোলন তোমরা করো এবং আমরাও সমর্থন করি, করতে হয়, কিন্তু এই নিজেকে রাজাকার বলো না মুক্তিযোদ্ধা। এটা আপনি দেখেন কদিনে সোশ্যাল মিডিয়া দেখেন, এটা চলছিল, কিন্তু এর দ্বারা কিন্তু আক্রান্ত হয়নি। এরাই আবার হলে এসে থাকছে, ছাত্রলীগের সাথেই ছিল। গতকালকে যে ঘটনাটা ঘটে, আমি যেহেতু ক্যাম্পাসেই থাকি এই জন্য আমি গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করে শোনার দরকার আছে। প্রশ্নটা এরকম ছিল, মেধা ও কোটার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কোটা থেকে যারা নিয়োগ পান তারাও মেধাবী, তারা প্রিলিমিনারি লিখিত এবং ভাইভা পাশ করে, তারপর সমান নম্বর যদি হয়ে যায় মুক্তিযোদ্ধার একজন সন্তান এবং একজন রাজাকারের সন্তান, আপনি কাকে নেবেন? এরকম একটা প্রশ্ন সাংবাদিক করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী ওইটার উত্তরে বলেছেন কোটা মুক্তিযোদ্ধার নাতিপুতরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতরা কোটা পাবে? এটা আমার প্রশ্ন, দেশবাসী কাছে প্রশ্ন। এই ছিল ওনার উত্তর। এরপরেও কোনো সমস্যা ছিল না। কালকে রাত্রে আমি যেহেতু ক্যাম্পাস, রাত্র 12টা 12:30টার সময় হঠাৎ করেই যে স্লোগান গুলো শুনতে পেলাম, এই যেগুলো এখন বলা হচ্ছে এই আমরা রাজাকার, অথবা এই মানে যেটাকে বলা হয় মানে তাদের ওই ধরে নিয়ে এসছে যে তাদেরকে রাজাকার বলা হয়েছে, অতএব যেগুলো স্লোগান গুলো, এবং মেয়েরা হলের গেট টেট ভেঙে টেঙে বেরিয়ে গেছে, বিভিন্ন ঘটনা ঘটছে কালকে সারাত্র। তাতেও বোধহয় মানে উত্তেজনা তৈরি হয়নি। কিন্তু আজকে বিকেল থেকে ক্যাম্পাসের মধ্যে আরেকটা পক্ষ, যারা এই কোটা আন্দোলন যেভাবে হচ্ছে তারা সেটা সেভাবে চাচ্ছে না। কারণ অনেকেই বলছে যে যেটা সুপ্রিম কোর্টে চলে গেছে, এখন এটা হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্ট স্টে করছে, এবং সুপ্রিম কোর্টের বাংলাদেশের, উনি কোন দলের বা সরকারও না, বাংলাদেশের প্রধান বিচারপতি, উনি কিন্তু তার রায়ে বলছেন এবং ছাত্রদেরকে বলছেন 8ই আগস্ট যে শুনানি হবে সেখানেও ছাত্রদেরকে থাকতে পারবে, তাদের প্রতিনিধি থাকবে, তাদের বক্তব্য শুনবে এবং সবার বক্তব্য শুনে ওটার একটা শুরু হবে, এটাই প্রত্যাশা অনেক ছাত্র শিক্ষকরা সেটাই মনে করে। কারণ এখানে একটা প্রজ্ঞাপন হাইকোর্ট বাতিল করে দিয়েছে, এটার এগেইনস্টে আরেকটা প্রজ্ঞাপন দিবেন। ইভেন যেটা বলা হয় পার্লামেন্টে একটা আইন পাশ করবে, পার্লামেন্টের আইনও কিন্তু আবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়ে বাতিল হতে পারে। একমাত্র যেহেতু সুপ্রিম কোর্টের মধ্যে ঝামেলাটা লাগছে, এবং লাগছে মানে হচ্ছে একটা বেঞ্চ সেটা আবার পুনর্বহাল করছে, আবার আরেকটা ফুল বেঞ্চ এটাকে, হ্যাঁ, তাইলে ইভেন আমি বলবো এই সকল পক্ষের মতামত শুনে একটা রায় অথবা নির্দেশনা দেওয়ার এখতিয়ার কিন্তু আমাদের সংবিধানের 104 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের এই ক্ষমতা দেয়া আছে। যদি বিবদমান পক্ষগুলোর এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, এখানে ডাইরেক্টিভস দেওয়া, নির্দেশনা দেওয়া এবং এক ধরনের মানে অ্যাডভাইস করা অথবা ডাইরেক্টিভস দেওয়া, এই ক্ষমতা কিন্তু 104 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টে দেওয়া আছে। ঠিক আছে, আমার এটা ছিল, আমার প্রশ্নটা ছিল যে মানে আদালত তো ঠিক আছে, আদালতের শুনানি হবে, তারপরে আদেশ দিবে, এর আগে তো নির্বাহী বিভাগ থেকে যে কোনো একজন মানে দায়িত্বশীল ব্যক্তি বা যেই হোক কথা বলে তাদেরকে বলতে পারতো বা বোঝাতে পারতো, সেটা না করে এটা লেন্দি করছে কিনা, এটা একটা অনেকের মধ্যে একটা প্রশ্ন। সেই জায়গাটা আমি আলোচনা এখন আর দীর্ঘায়িত করবো না, একটা বিরতি নিয়ে আসি, তারপর আপনাদের সঙ্গে আবারও যুক্ত হচ্ছি। দর্শক, নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবার স্বাগত। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ। দুজনকে আবারও স্বাগত। ডক্টর মিজানুর রহমান, যেটা আমি জানতে চাচ্ছিলাম, আসলে নির্বাহী বিভাগ থেকে কোনো রকম গাফিলতি বা এক ধরনের হেলাফেলা, অনেকে অভিযোগ করছেন যে সরকার এটিকে একটু অন্য কিছু লুকানোর জন্য এটাকে এক ধরনের পেট্রোনাইজ করছে, এই ধরনের অভিযোগও আছে, আপনি নিশ্চয়ই শুনেছেন। একটু ছোট করে জানি, তারপর আমি শওকত মাহমুদের কাছে যাবো। অভিযোগ পাল্টা অভিযোগ এটা হতে পারে, এটা করুক। আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, এখন আপনার বাংলাদেশের প্রধান বিচারপতি যখন একটা আহ্বান করে
আমার মনে হয় এরপরে আর নির্বাহী বিভাগ বলতে কি বোঝাচ্ছেন, কোথায় কি, এটা আপনি তো সরকার তো একবারই কোটা বাতিল করেছিল, তারপরে এটা আরেকটা আদালত দ্বারা এটা আবার পুনঃ উদ্ধার হয়, আবার এটা এখন তো নাই, এখন তো কোটা নাই। সরকারের নির্বাহী বিভাগ এখন এটাকে আমি ব্যক্তিগতভাবে যেটা বলি, এই গত বড় যে আন্দোলনটা হয়েছিল এটা কোটা বিরোধী আন্দোলন না, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ কোটা বিরোধী আন্দোলন। এখনো তাই, যত কথাই বলুক না কেন, কোটা সংস্কার চাই, এই শেষে, তাহলে মেয়েরার জন্য 10% কোটা আছে, তাহলে মেধাবী যারা তারা তো এমনি চাকরি পাবে, আর 10% কোটা থাকলে তো মেয়েরা এমনি আরো ভালো সুবিধা পাবে। তাহলে মেয়েরা আন্দোলন করতেছে কেন? মূলটা এবং জেলাওয়ারি যদি কোটা না থাকে তাহলে তো সব চাকরি কুমিল্লা, নোয়াখালী এবং ঢাকার আশেপাশে, এর বাইরে কোনো জেলায় তেমন কোনো চাকরি পাবে না। তাহলে ওই নীলফামারীতে কিনা বলা হয়, রংপুরে, এখানে সেখানে আন্দোলন করছে কারা? মূল ব্যাপারটা হচ্ছে 30%, যেটা এইটা কখনোই আসলে ক্লিয়ার করে মানুষ স্পষ্টভাবে আন্দোলনকারীদের কাছে উপস্থাপিত হওয়ার পরেও তারা এটা বোঝায়নি। গত যদি আপনি 10-15 বছরের স্ট্যাটিস্টিক্স নেন, এই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে কর্মকর্তা নিয়োগ হয়, এখানে সর্বোচ্চ বোধহয় 8, এর কমেও আছে 2%, 3%, 1%, মানে 0.5%, এর বেশি কখনোই মুক্তিযুদ্ধ কোটা পূরণ হয়নি। বাকিটা মেধাবীরাই পাচ্ছিল। এখন সরকারের উচিত ছিল অনেক আগেই এই যে আন্দোলনের জন্য একটা 30% দেখিয়ে রাখার যে ব্যাপারটা, এটার থেকে আরো সংস্কার করে এটাকে কমানো, অর্থাৎ মূল টার্গেট কিন্তু ওইটা। এখন এই স্লোগান থেকেও বোঝা যাচ্ছে এটা আমরা গতবারও ওই সেই নূরের পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ড দিয়ে এটা বোঝা গেছিল তার উদ্দেশ্য কি ছিল। ওটা কোটা আন্দোলনের কেউ কিন্তু কোটার জন্য আন্দোলন করে নাই, তার চাকরির দরখাস্তও করে নাই। পরে রাজনৈতিক উচ্চবিলাস দিয়ে রাজনীতি করার যে অভিপ্রায় ছিল সেটা ছিল মূল উদ্দেশ্য। আমি বলছি এবারও আপনি মূল সংকটটা হচ্ছে 30% মুক্তিযুদ্ধ কোটা এখনো রেখে দেওয়া। আমি জানি না, এটা অনেক আগেই, যেহেতু এটা পাওয়া যাচ্ছে না, আপনি এটা কোনোভাবেই এটা 5-7%-এর বেশি কোনোদিনই হয় নাই, তাহলে এটা আপনি রেখে দিয়ে এই আন্দোলন করার একটা সুযোগ তৈরি করে দেওয়া আর মুক্তিযুদ্ধকে অপমানিত করা, যে ধরনের স্লোগান, আমি তো ক্যাম্পাসে থাকি, এগুলো আমি 40 বছরের মধ্যে এগুলো শুনি নেই। মেয়েরা, আমি বলছি কালকে নাইলে প্রধানমন্ত্রীর কথায় তারা খেপে গেছে বলছেন, ইমোশনাল, কিন্তু এটা চলতেছে। আপনি প্রফেসর মান্নান সাহেব, বাবুজামি সাহেবের মতো মুক্তিযোদ্ধারা গত কদিন যাবত যে সেই লেখাগুলো লিখছে, স্ট্যাটাস গুলো, এগুলো তো শাহবাগে এই কথাগুলো চলছে, মানে বুকের মধ্যে আমি রাজাকার লিখে এটা গতকালকে আরো 5 দিন আগে থেকে বসে আসছে ছেলেরা মেয়েরা। এরপরে এখন যে এটা একদল ছাত্র অবশ্যই চাইবে না যে প্রক্রিয়া যাচ্ছে আন্দোলনকারীরা, একটা বিরোধ তৈরি হয়ে গেছে। আমার ধারণা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অন্যান্য সবাই মিলে একটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে। আমরা আশা করি এরকম আসলে এরকম কেওয়াজ চলুক, এটা আমরা অবশ্যই আশা করি। শওকত মাহমুদ, আপনি কি মনে করেন যে এই ঘটনার পরে একটা সুষ্ঠু সমাধানের দিকে যেতে পারবো আমরা? ডক্টর মিজান নিজেও আন্দোলনের মধ্যে আছেন, কি পেনশন স্কিমের বিরুদ্ধে সরকারের সঙ্গে আলোচনাও করছেন, আলোচনায় কোনো রেজাল্ট হচ্ছে না, আন্দোলন কর্মসূচি চলছে। ছাত্ররা যে আন্দোলন করছে তারা কোটা সংস্কার চাচ্ছে। এখন এই কোটা সংস্কার আন্দোলনকে একটা রাজনৈতিক চরিত্র দেওয়ার অপপ্রয়াস সরকারের পক্ষে, কারণ বাতিলের প্রশ্নটা এসছে এই কারণে যে হাইকোর্টে মামলা হয়েছিল, মামলাটা হয়েছিল এই গ্রাউন্ডে। আপনাকে বুঝতে হবে যে আন্দোলনের সূত্রপাতটা করতে হাইকোর্টে মামলা করা হয়েছে যে এই 30% কোটা বহাল রাখার কোন যুক্তি, মানে বহাল রাখতে হবে, এটা মূল বাংলার মূল আর্জি ছিল। সেই কারণে হাইকোর্ট রায় দিয়েছে এবং একই সঙ্গে অন্যান্য কোটার সংস্কারের ব্যাপারেও তারা বলেছে, এবং তারা বলেছে যে এই কোটা অব্যাহত থাকবে। সেই জায়গায় একটা সংস্কারের দাবি হচ্ছে। এখন সরকারের নির্বাহী বিভাগকে আলোচনায় ডাকবে না, কিন্তু আমরা টকশোর মাধ্যমে যদি ছাত্রদেরকে বোঝাতে চেষ্টা করি যে এটা কিন্তু তোমরা ঠিক করছো না, এটা কোটা লোক পাওয়া যায় না, তারপরেও মেধার ভিত্তিতে হচ্ছে, কেন আমরা কেন বলবো? সরকার বলতে পারে না? সরকার তো অনেক শিক্ষকদের থেকে অনেক কথা বলছে, সরকার তো কত লোকের থেকে কথা, সরকার বললে কি সরকারের মান মর্যাদা চলে যায়? সরকার যদি এই জায়গায় থাকে, আমি একটা মহা ক্ষমতাশালী সরকার, কেউ আমার বিরুদ্ধে আন্দোলন করলে তার বিরুদ্ধে আমার অবস্থান নিতেই হবে, তার সেই যৌক্তিক আন্দোলনই হোক। আমি তো মনে করি এই যে পার্লামেন্টে আইন পাশ করার যে দাবিটা তারা করেছে, এটা অত্যন্ত একটা স্মার্ট দাবি। তারা বলছে যে এই হাইকোর্টের বা আপিল বিভাগের রায়ের মধ্যেও আজকে স্থগিত হয়েছে, কালকে স্থগিতাদেশ উঠে যেতে পারে। তো সেই জায়গায় হাইকোর্টের তো কোনো, আমি মনে করি যে ছাত্রছাত্রীদের কাছে কোনো জবাব দিতে, বরং সরকার একবার বাতিল করেছে,
তারপরে আবার এটা পুনরুজ্জীবিত হচ্ছে। এখন সরকারের দায়িত্ব হলো সরকার এই আন্দোলনকে থামানোর জন্য, আন্দোলন ছাত্রছাত্রীদের কথা শোনার জন্য পার্লামেন্টে নিয়ে আলোচনা করতে পারে, হয়তো পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি পিঠে বিদেশি কুলো এইভাবে যদি সরকার বসে থাকে, সরকার আসলে আপনি যে প্রশ্নটা প্রথমে করেছিলেন যে আসলে কি সরকারের যে প্রত্যক্ষ ইন্ধন আছে কিনা, হ্যাঁ আমার তো মনে হয় সরকার আন্দোলনকারীদের যেভাবে এগোতে দিয়েছে বা কোনো হামলা করেনি, যেটা সরকারের একটা স্বাভাবিক চরিত্রগত 10-12 বছর ধরে দেখেছি, সেই জায়গায় আমাদের একটা সন্দেহ থাকে। কিন্তু তারপরে ওই আন্দোলনের স্বতঃস্ফূর্ত আবার সরকার চায়ও এটা যে আন্দোলনটা যেন সীমিত পর্যায়ে, বারবার বলছে এই কোনো ভাঙচুর করলে কিন্তু সহ্য করা হবে না, আন্দোলন হবে ভাঙচুর হবে না। সরকারের প্রত্যাশা এবং এগুলোর মধ্যে আমার মনে হয় এটার মধ্যে সংশয় মানুষের মধ্যে স্বাভাবিক। একদম উত্তর পেয়ে গেছে। শেষ করে ফেলা উচিত। দুজন এটা থাকবেন, যদি একটা বিরতির সময় হয়েছে, দুজনে থাকবেন, একটা বিরতি নিয়ে এসে আবার আপনার সঙ্গে যুক্ত হচ্ছে। দর্শক, নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরো একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং শওকত মাহমুদ। দুজনকে আবার স্বাগত। শওকত মাহমুদ, আজকে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল প্রেস কনফারেন্সে 400 কোটি পিওনের কথা বলেছেন। তার ব্যাংক হিসাব জব্দ হয়েছে আজকে একদিনের মধ্যে, রাতারাতি, এবং দুদকও শুরু হয়েছে, তদন্ত শুরু করছে। এতদিন তারা কোথায় ছিলেন? মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে হলো কেন? 6 মাস আগে তো তার চাকরি চলে গেছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী সম্পর্কে দুদক বা কোন সংস্থার তদন্ত করার সাহস বর্তমান বাংলাদেশ এটাকে সম্ভব নয়। কারণ প্রধানমন্ত্রী 6 মাস আগে বিদায় করে দিয়েছেন, তার কার্ডটা রেখে দিয়েছেন, কিন্তু তাকে মানে নির্বিঘ্নে তার অপরাধ ধরা পড়ার পর প্রধানমন্ত্রী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন। এর পরবর্তী পর্যায়ের যে করণীয়টা, সেই করণীয়টা প্রধানমন্ত্রীর ইঙ্গিত ছাড়া হয়। প্রধানমন্ত্রী গতকালের সংবাদ সম্মেলনে যে একটা স্বীকারোক্তির মাধ্যমে এই বিষয়টি সামনে এনেছেন, এরপরেই বোধহয় সে বিভাগে টনক নড়েছে। তারা প্রধানমন্ত্রীর সম্পর্কেতেই কিন্তু এই ব্যাংক হিসাব তথ্য দিচ্ছে। কারণ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী সম্পর্কে অনুসন্ধান করা, এটা আমাদের বর্তমান রাষ্ট্রিক বাস্তবতায় এটা সম্ভব ছিল না, ওদেরকে দোষ দিয়ে লাভ নেই। তবে এখন তারা যখন এটা নেমেছেন, প্রধানমন্ত্রী যখন অনুমোদন দিয়েছেন বলে তারা বুঝতে পেরেছে, সেই জায়গায় আমি মনে করি যে এটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। এখন এই পিয়ন, ড্রাইভার, এরা যে পরিমাণে সম্পদের মালিক হয়ে গেছে, এগুলো তো নিশ্চয়ই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী থাকার সুবাদেই সে এগুলি করেছে। যে সে বলেছে যে আমি প্রধানমন্ত্রী বা আমি এটা করিয়ে দিতে পারবো, এই ধরনের নানা ধরনের বিষয় আছে। তো এই বিষয়গুলো হ্যাঁ সরকারের উপর পড়ে না, কিন্তু সরকার যদি সরকারি কোনো কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কার দেয় এবং তারপরে তার যদি দুর্নীতির মহা সম্পদের বেরোতে থাকে, তাহলে কিন্তু সরকারের সেখানে দায় আছে। কারণ আপনি কেন শুদ্ধাচার পুরস্কার দিয়েছিলেন এই বেনজিরকে বা আজিজকে, এগুলি তো সরকার দায় থাকবে না কেন? এতগুলো গোয়েন্দা উইংস তারা করে কি? দায় তো নিতেই হবে। এখন গোয়েন্দা সংস্থাগুলো তথ্য কালেক্ট করে রাখে এবং অনেক ক্ষেত্রে তারা তথ্য প্রকাশ করে না। তথ্য তারা কালেক্ট করে আমার যত ধারণা, কিন্তু প্রকাশের ক্ষেত্রে তারা হয়তো একটি সময়ের একটা সুযোগের অপেক্ষায় থাকে। এবং যেটা বেনজির এর সম্পদের বিষয়ে যে পত্রিকায় করেছিল, সেই পত্রিকার অনেক কিছুই সরকারের কোনো একটা মহলের সমর্থন ছাড়া বাংলাদেশে এই ধরনের একটা সংবাদ বোমা ফাটানো সম্ভব নয়। এবং পরে দেখা গেছে সরকারও এটা চাইছে এবং আস্তে আস্তে সবই তার ধরা পড়ছে। তো যাই হোক, তারপরে আমি বলবো যে প্রধানমন্ত্রীর একজন ব্যক্তিগত কর্মচারীর বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, সেটা আমি মনে করি যে এটা অত্যন্ত একটা বোল্ড একটা স্বীকারোক্তি বলবো না, ঘোষণা। তিনি এটা বুঝিয়ে দিয়েছেন তার ব্যক্তিগত পর্যায়ে যখন কাউকে ছাড়তেন না, বাইরেও কাউকে তিনি ছাড়তেন প্রস্তুত। একদম এরকম ঘোষণা আমরা এই পর্যন্ত এই যাবৎকালে কোনো প্রধানমন্ত্রীর মুখ থেকে পাইনি। তিনি অকপটে স্বীকার করেছেন এবং তিনি বলেছেন, এবং তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং তিনি বারবার গতকালকেও বলেছেন, আজকেও বলেছেন, দুর্নীতি যে করবে কাউকে ছাড় দেওয়া হবে না। কিন্তু কথা হচ্ছে ওই যে এই জায়গাটায় আমি একটু অধ্যাপক মিজান জানতে চাই বা আপনার কাছ থেকে শুনতে চাই যে একেবারে শেষ মুহূর্তে এসে বা চাকরিচ্যুত হওয়ার পরে, রিটায়ারমেন্টে যাওয়ার পরে এগুলো বেরোচ্ছে, আগে বেরোচ্ছে না কেন? আগে তো তারা ওই যে শুদ্ধাচার পুরস্কারের মতো পুরস্কারও নিয়ে নিচ্ছে। না, এটা শুধু আমাদের দেশে না, এটা সারা পৃথিবীতেই যখন ক্ষমতায় থাকে তো সে তো একটা বলয় তৈরি করে।
আর এই লোকগুলো কেবলমাত্র টাকা চুরি করে বা টাকা সম্পদ আহরণ করে তা না, আবার বিতরণও করে। আপনি মনে করেন না যে সে পুরাটা ভোগ করে। এরা যেই পরিমাণ জনপ্রিয়, মিডিয়াতে জনপ্রিয়, মিডিয়ার লোকদেরকে দাওয়াত দেয়, নিমন্ত্রণ করে, বিদেশ নিয়ে যায়, তারপরে এলাকার মধ্যে মসজিদ বানায় এবং সবগুলো মসজিদ টাইলস করে, এয়ার কন্ডিশন করে, বহু লোকরে ওমরায় নিয়ে, হজে নিয়ে এমন একটা অবস্থা তৈরি হয়, তারা তো হিরো। আর আপনি কারো পক্ষে এই মানে খুবই মানে আপনি যেটা শওকত ভাইয়া বলবো, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর বাড়িতে যে লোকটা থাকে তার বিরুদ্ধে একটা রিপোর্ট করে ফেলা অথবা তার বিরুদ্ধে একটা মামলা রুজু করা, এটা অনেক সাহসের ব্যাপার, অনেক ক্ষেত্রে হয়তো করে না আমাদের মতো দেশে। তবে শওকত ভাইয়ের সাথে আমি একমত, এই তথ্যগুলো অবশ্যই পত্রিকায় আসছে, মিডিয়াতে আসছে, কিন্তু যেইভাবে পরে এগুলো নিয়ে খুব দ্রুত দাগ নম্বর, চেক নম্বর, একেবারে কোথা থেকে টাকা কোথায় আসছে, এই যে সমস্ত কিছু একসাথে চলে আসছে, এইগুলো গোয়েন্দা সংস্থা তারা কারো পক্ষে সম্ভব না। এটা কোনো সাংবাদিকের কোর্সে আমি বিশ্বাস করি না। এবং এটা প্রথম মনে হচ্ছিল যে এটা বোধহয় মিডিয়া আসার কারণে দুর্নীতি বিরোধী অভিযান শুরু হচ্ছে। এখন আমি নিশ্চিত এটা মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন বলেই হচ্ছে, এবং উনি যে কথাগুলো উনি বলে আসছেন, জিরো টলারেন্স মানে শূন্য সহিষ্ণুতা, এবং আপন লোক যদি করে তাকে ছাড় দিবেন না, এইটার একটা প্রতিফলন কিন্তু এখন দেখা যাচ্ছে। এবং আমরা আরো প্রত্যাশা করব, কারণ এই কয়জনই তো আর দুর্নীতির একবারে মানে সর্বশেষ সংখ্যা না, অসংখ্য লোক, অসংখ্য দুর্নীতিবাজ আশেপাশে, এখানে সেখানে। ইভেন এটা তো মানে দলীয় আমলা থেকে আরম্ভ করে, দলীয় রাজনীতিবিদ থেকে আরম্ভ করে, আমি সিম্পল একটা বলছিলাম, যারা ইলেকশন করলো দলীয় লোকজন বা স্বতন্ত্র লোকজন, তাদের যে হলফনামা যে সম্পত্তি আছে, মানে কয়েক বছরের মধ্যে কোন জনের 200 গুণ, 100 গুণ, 400 গুণ, 300 গুণ, মানে শত কোটি টাকা দেশে কোনো নাই। তো এইটা দুদক এত কিছু দরকার নাই তো, তাদের হলফনামায় যে তথ্য দেয়া আছে আর বোর্ড অফ রেভিনিউতে তার সম্পদের যে বিবরণ দেওয়া আছে ট্যাক্স ফাইলে, এই দুটো মিলে দেখলেই তো যথেষ্ট হয়ে যায়। এটা কারো তথ্য নেওয়া লাগে না। আমি এটাই বলছি যে আপনার মামলা মোকদ্দমা এটা না, জাস্ট বলা হোক প্রত্যেকটা রাজনীতিবিদদের যে হলফনামা অথবা আপনাদের যে ইয়ারলি ট্যাক্স রিটার্নের মধ্যে ফাইলের মধ্যে যে তথ্য দেওয়া আছে তার সাথে বাস্তবতা যে সম্পদ আছে সেটা মিলিয়ে দেখলে কিন্তু শত শত এরকম পাবেন আপনি। একজন না, মতিউর বেনিজের একজন না, বহু আছে। তো আমরা আরেকটা বিষয় হচ্ছে যে এইসব দুর্নীতি তথ্য উদ্ঘাটনের ক্ষেত্রে যে সহায়ক পরিবেশ দরকার, সেই পরিবেশটা নাই। যেমন একজন সাবেক ডিএমপির কমিশনারের তথ্য সম্পর্কে একজন পুলিশের এডিসি একটা তথ্য ফাঁস করেছে, এখন দেখা গেছে এডিসির চাকরি করে। জি, আমার মনে হয় আমার একদম সময় শেষ, আর বাড়াতে পারছি না সময়। আমরা আবার চেষ্টা করবো অন্য কোনো সময় এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। শওকত মাহমুদ, ডক্টর মিজানুর রহমান, দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল নিটল টাটা আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।